কিন্তু তখনই সেখানে মাস্টার জিরায়া এসে নারুতোকে ওই আক্রমণ থেকে বাঁচিয়ে ফেলে। জিরায়া নিজের অনেক প্রশংসা করে কিন্তু কেউ জিরায়াকে পাত্তা দেয় না। নারুতো বলে যে পারবি সেন্সে, একটা সুন্দরী মেয়ে আপনাকে দেখেছে আর আপনি একবারে গলে গেছেন। আপনি এমন ভাবে পড়েছেন যেন কেউ 100 তলা বিল্ডিং থেকে পড়ছে। জিরায়া সেন্সে বলে যে আমারে সবার সামনে পারবি সেন্সে কইস না রে ভাই। এটা শুনে নারুতো কয় আপনি এটা নিয়ে চিন্তা করতেছেন, তারা আমারে ধরার লেগে আইছে, আপনি এদেরকে কিছু করেন পারবি সেজ। এটা শুনে জিরায়া কান্না করতে শুরু করে, আমি না তোরে বারবার কইতাছি তুই আমার এই নামে ডাকিস না। তখন কিসামে বলে যে আমি তো মনে করছিলাম আপনি বড় কোনো তোপ হইবেন, কিন্তু আপনি তো আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করে দিলেন। আমি বিশ্বাসই করতে পারতাছি না যে আপনি হইলেন লেজেন্ডারি সানিন। এটা শোনার পরে নারুতো একেবারে অবাক, কি তোরা জানোস পারবি সেন্সে কে? জিরায়া বলে যে হ্যাঁ, ডন জাজা বুক বাই ইটস কভার। তো আপনি কোনোভাবে ইটাচির করা গেনজুৎসুকে রিলিজ করে দিয়েছেন, যেটা ইটাচি মেটার উপরে করেছিল। জিরায়া বলে তোরা দুইটাই তো অনেক বড় কাওয়ার্ড, একটা অসহায় মেয়ের উপরে গেনজুৎসু করছস, আর তোরা এটা করছস নারুতোকে শুধু আমার কাছ থেকে সেপারেট করার জন্য, তাই না? আমাদেরকে আলাদা করার জন্য, কিন্তু কেন? জিরায়া বলে যে আমি আসলেই জানি যে তোরা নারুতোকেই খুঁজে বেড়াইতাছস। আর তখন ইটাচি বুঝতে পেরে যায় যে কাকাশি কিভাবে জানলো যে তারা আসলে নারুতোকে নেওয়ার জন্য লিভ ভিলেজের মধ্যে ঢুকেছে। কারণ হলো কাকাশি জিরায়া সেন্সের কাছ থেকে এই ইনফরমেশন পেয়েছিল। ইটাচি বলে যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আকাশ কি নারুতোকেই চায় আর আমরা যে কোনো ভাবে ওকে পেয়েই ছাড়বো। এটা শোনার পরে তো নারুতো একেবারে অবাক, কি চলতেছে এখানে। আর জিরায়া তো বড় বড় চোখ করে ইটাচির চোখের দিকে তাকিয়েছিল। যেই জায়গায় আমরা দেখতে পেয়েছি কাকাশি নিজের চোখকে বন্ধ করে ফেলেছিল, ওই জায়গায় জিরায়া তার চোখের দিকে তাকিয়ে রয়েছে। জিরায়া বলে তোরা কোনোভাবেই নারুতোকে নিয়ে যেতে পারবি না। ইটাচি বলে যে ও এটা আমরা দেখে নিব। তখন মাস্টার জিরায়া বলে যে আমার হিসাবে এটাই ভালো প্ল্যান, যদি আমি তোদের দুজনকে এখানেই শেষ করে দেই। তখন আদমোরা সাসকে জিরায়া সেন্সেকে এটা থেকে দূরে থাকতে বলে। সাসকে আবারও দাঁড়িয়ে গিয়ে ইটাচির উপরে আক্রমণ করতে যায়, কিন্তু ইটাচি সাসকে একটা লাথি দিয়ে একেবারে দূরে পাঠিয়ে দেয়। সাসকে না! নারুতো রেগে গিয়ে ইটাচির দিকে যেতে শুরু করে, কিন্তু সাসকে নারুতোকে থামিয়ে দেয়। আমার ব্যাপারে তুই নাক গলাইতে আইস না। এটা শোনার পরেই নারুতো থেমে যায়। সাসকে নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে আবারও ইটাচির দিকে যেতে শুরু করে, কিন্তু ইটাচি সাসকের ঘুষিকে থামিয়ে দিয়ে সাসকে চাপার মধ্যে একটা ঘুষি মারে। এতে সাসকে আবারও উড়ে গিয়ে পড়ে। আর এত মাইর খাওয়ার পরেও সাসকের শিক্ষা হয় না, যে কারণে ইটাচি সাসকে আরো ধোলাই দেয়। আর সাসকে দোলাই খাওয়ার সময় চিন্তা করে যে কেন এত বছর ট্রেনিং করার পরেও আমি কোনো কিছু করতে পারছি না কেন। আর ইটাচিও সাসকের উপরে একটুও দয়া দেখায় না। ইটাচি সাসকের কলার ধরে উপরে তোলে আর সাসকের উপরে তখন সুকুয়োমির ব্যবহার করে। সাসকে বারবার ওই পুরনো জিনিসগুলোকে দেখাতে শুরু করে যে কিভাবে ইটাচি পুরো উচিয়া ক্ল্যানকে মেরে ফেলেছিল। আর এইবার ইটাচি সাসকে সুকুয়োমির ভিতরে অনেক সময় রেখেছে, যে কারণে সাসকের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। কিসামে বলে যে এটা তো অনেক বেশি জঘন্য, ইটাচি নিজের ছোট ভাইয়ের উপরেই সুকুয়োমির ব্যবহার করছে। আর ঠিক আমরা তখন সাসকের চিল্লানের শব্দ শুনতে পাই, আর এরপরেই সাসকে অজ্ঞান হয়ে যায়। আর এটা দেখার পরে নারুতো বলে যে অনেক হয়েছে, আমি আর কাউকে ছাড়বো না। নারুতো তখন কিসামেকে পার করে ইটাচির দিকে যেতে শুরু করে, আর কিসামেও নারুতোর পিছনে পিছনে যায়। আর তখন আমরা দেখতে পাই যে জিরায়া সেন্সে নিজের হ্যান্ড সাইন বানাইতাছে। আর জিরায়া সেন্সে যে জুৎসুটা করেছে সেটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। নিনজা আর্ট টোড মাউথ ট্র্যাপ। আর আমরা দেখতে পাই যে এই জুৎসুটা সাসকেকে নিজের ভিতরে নিয়ে নেয়, আর তার সাথে সাথে কিসামেকেও খেতে শুরু করে দিয়েছে। জিরায়া বলে যে তোদের দুজনকে এখন মাউন্টেন টোড গিলে ফেলেছে, তোরা দুইজন এখন একটা ব্যাঙের পেটের ভিতরে আছস, আর এখন সে তোদেরকে হজম করতে শুরু করে দিবে। তোরা দুইজন তো ব্যাঙের আদার হয়ে যাবি। ভাই আমার তো এই জিনিসটা একেবারেই পছন্দ হইতাছে না, এটা কি আমারেও খাইয়া লাইব নাকি? নারুতো একেবারে শান্ত হয়ে দাঁড়িয়ে থাক, বেশি নড়াচড়া করিস না। আর এটা দেখার পরেই ইটাচি কিসামেকে বলে যে কিসামে চল পালাইতে হইব। কিসামে তখন অনেক কষ্ট করে ওই ব্যাঙের পেট থেকে নিজের তলোয়ার এবং পাকে ছোটায়। জিরায়া বলে যে এটা একেবারে ইউজলেস, এখন পর্যন্ত কেউ এমন জন্ম হয়নি যে এই ব্যাঙের পেট থেকে পালাইতে পারবো। আর তখন জিরায়া ওদের দুজনের পিছনে টেন্টিকালসকে ছেড়ে দেয়। কিসামে তখন সেগুলোর সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু এগুলো এত বেশি পরিমাণে ছিল কিসামে কিছুই করতে পারছিল না। কিসামে বলে এগুলো অনেক ফাস্ট, আমরা যেতে পারবো না। আর তখনই আমরা দেখতে পাই যে ইটাচি নিজের মাঙ্গেকেও শারিঙ্গানের ব্যবহার করে, আর জিরাও বুঝতে পারে যে ওরা কিছু একটা করেছে, যে কারণে জিরা তাড়াতাড়ি করে ওই দিকে যায়। আর জিরা সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানে একটা ছিদ্র হয়ে গেছে আর অদ্ভুত এক ধরনের কালো আগুন জ্বলছে। জিরা কোনোভাবেই বুঝতে পারছে না তারা এটা কিভাবে করলো। এদিকে আমরা ইটাচি এবং কিসামেকে পালিয়ে যেতে দেখতে পাই। কিসামে বলে আমরা আবার পালাইলাম কেন? ইটাচি বলে আমরা তাড়াহুড়ো করে এখন কিছুই করতে পারবো না, তাছাড়া আমি দুইবার সুকুয়োমির ব্যবহার করেছি আর একবার আমাতারাসুর ব্যবহার করে ফেলেছি, যে কারণে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, যে কারণে আমার এখন রেস্ট করে নিজের পাওয়ারকে রিচার্জ করতে হবে। আর এদিকে নারুতো ওই কালো আগুনের সামনে গিয়ে বলে যে এইগুলো কি, আবার এগুলো কি কোনো ধরনের কালা আগুন নাকি? কিন্তু জিরা নারুতোকে ওইগুলো থেকে দূরে থাকতে বলে। জিরা বলে যে তারা এটা কিভাবে করলো, তারা কোন জুৎসুর ব্যবহার করেছে এখান থেকে পালানোর জন্য। আর এই
এই কালো আগুন স্টোন টোডের পেটকে পুড়ে ফেলেছে। যে পেটটা নিজে থেকেই আগুন ছাড়ে তার মানে হলো যে এই জুৎসুটা অনেক বেশি শক্তিশালী। তারপরে জিরা একটা স্ক্রোলের মধ্যে ওই ব্ল্যাক ফ্লেমকে সিল করে ফেলে, পরে এটার উপরে রিসার্চ করার জন্য। জিরা বলে যে এখন আমাদের সাসকের কিছু করতে হবে। সাসকে তখন পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসে, যেখানে আমরা দেখতে পাই যে সাসকের অবস্থা অনেক বেশি খারাপ। আর তখন জিরা সেন্সে নিজের জুৎসুকে ক্যান্সেল করে দেয়। নারুতো চিন্তা করে তারা সাসকের সাথে কি করেছে, আর তখনই আমরা দেখতে পাই সেখানে একটা কুনাই আসে আর একটা কালো ছায়া ওদের দিকে আসতে শুরু করে, যেটা হলো মাইট গাই। মাইট গাই তো সরাসরি মাস্টার জিরায়ের উপরে আক্রমণ করতে যাচ্ছিল, আর জিরায়কে একটা কিক করে নিচে ফেলে দেয়। কিন্তু পরে বুঝতে পারে আরে ভাই আমি কি করলাম, মাস্টার জিরায় আমারে মাফ করে দিয়েন, আমি ভুল করে ফেলছি, আমি তাড়াহুড়ার কারণে ঠিকভাবে দেখতে পারিনি। আমি আমার হেডব্যান্ডের ব্যবহার করেছিলাম, যে কারণে আমি শুধু দুইটা ছায়াকে দেখতে পাইছি। জিরা বলে যে তুই যদি আমার এইভাবে সরি কস তাইলে আমি সরি নিতাম না। এতে মাইট গায়ে তালবাহানা করতে শুরু করে, আমার ভুল হয়ে গেছে মাস্টার জিরা। যাই হোক, জিরা বলে যে আমাদের সাসকে যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেল কোরের কাছে নিয়ে যেতে হবে। আর ইটাচি সাসকের উপরে যে কোনো একটা জুৎসুর ব্যবহার করেছে, যে কারণে সাসকের অবস্থা খারাপ হয়ে গেছে। মাইট গায়ে চিন্তা করে যে এটা কি ওই জুৎসু যেটা কাকাশির উপরেও ব্যবহার করেছে। নারুতো জিজ্ঞাসা করে পারবি সে সাসকে ঠিক আছে তাই না? ফিজিক্যালি হ্যাঁ, কিন্তু মেন্টালি ঠিক থাকবে কিনা সেটা আমি বলতে পারি না। আর এতে নারুতো অনেক বেশি রেগে যায়। আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন আর আমি ভয় পাবো না, কারণ হলো তারা আমার জন্যই এসেছিল। এখন আমার নিজেরই এমন শক্তিশালী হতে হবে যেন আমার কারো সাহায্যের দরকার না হয়। জিরায় বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু এখনো সেটার সময় হয়নি। কিন্তু নারুতো তো একেবারে রেগে মেগে ফায়ার। আমরা কি করবো এখন? আমরা কি বইয়া থাকবো আর ওরা আমগো উপরে আক্রমণ করে আয়া পালাই যাইবো? এইটা আবার কোন ধরনের প্ল্যান? তখন জিরা সেন্সে ও রেগে গিয়ে নারুতোকে চুপ থাকতে বলে, তুই এখনো চিল্লায় কথা কওয়ার উপযুক্ত হস নাই। এতে নারুতো চুপ হয়ে যায়। জিরা সেন্সে গাইকে বলে যে আমি সরি, আমি সাসকে ওকে ওর নিজের লড়াই করতে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার মনে হইতাছে ওদেরকে আমার আগেই থামানো উচিত ছিল। গাই বলে যেটা ঠিক ওই জুৎসুর মতোই যেটা কাকাশির উপরে ব্যবহার করা হয়েছে। আমরা এখন পর্যন্ত জানতে পারিনি কাকাশি আবারও কখন আগের মতো হতে পারবে। কি কাকাশি সেন্সে? গাই বলে যে আমাদের এখন দরকার হলো একজন মেডিকেল জিনিয়াসের, যে এখন আমাদেরকে এই সমস্যা থেকে বের করতে পারবে। জিরা বলে যে হ্যাঁ গাই তুই ঠিক বলছস, আর আমরা তাকেই খুঁজে বের করার জন্য এখানে এসেছি। যেটা শোনার পরে গাই সেন্সে বলে যে আসলেই নাকি? হ্যাঁ আসলেই, আমি তার কথাই বলছি। আরেকজন লেজেন্ডারি সানিন, দ্য কুইন অফ স্লাগস এন্ড মেডিসিন, দ্য গ্যামলিং ফুল লেডি সুনারে। এরপরে ওরা সবাই সেখান থেকে বেরিয়ে আসে, আর মাস্টার জিরা সাসকে মাইট গায়ের কাছে দিয়ে দেয় আর বলে যে তো মাইট গায় এখন সাসকের সব দায়িত্ব তোমার উপরে। মাস্টার জিরা আপনি কোনো চিন্তা করেন না, আপনি শুধু লেডি সুনারেকে নিয়ে আসেন। এখন ভিলেজের একটা মেডিকেল নিনজার অনেক বেশি প্রয়োজন। এরপরে মাইট গায় সাসকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় নারুতোকে ওই পোশাকটা দিয়ে যায় যেটা মাইট গায় পরে। যদি তুমি এইগুলো পরো তাহলে তুমি ট্রেনিং করার সময় অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। আর এটা শোনার পরে তো নারুতো মাইট গায়ের কথায় চলে আসে। জিরা মনে মনে চিন্তা করে তুই যদি লোকেদেরকে এইগুলো দিয়ে বেড়াস তাহলে তোর লগে একটা আয়না রাখা উচিত নিজের চেহারা দেখার জন্য। জিরা নারুতোকে বলে যে তুই কিন্তু এটা পরার চিন্তাও করিস না, দেখ করে দেখতে কেমন লাগতাছে। নারুতো জিরা সেন্সেকে জিজ্ঞাসা করে তো তারা আসলে আমার কাছ থেকে কি চায়? জিরা বলে যে তারা তোর কাছ থেকে কিছু চায় না, তোর ভিতর যে নাইনটেল ফক্স আছে সেটাকে চায়। আসলে আমার ভিতরে আছেটা কি? একটা ভয়ানক রাক্ষস যেটা লিভ ভিলেজের মধ্যে ধ্বংস চালিয়েছিল, কিন্তু তারা এটাকে কেন পেতে চায়? জিরা বলে যে কারণ হলো নাইনটেলের ভিতরে এত পরিমাণে চাকরা আছে যেটা তুমি কখনো চিন্তাও করতে পারবে না নারুতো। তারা হয়তো এটার শক্তিকে কন্ট্রোল করতে চায়, অথবা অন্য কিছু যেটা সম্পর্কে আমি এখনো জানতে পারিনি। কিন্তু তুমি চিন্তা করো না, যতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে আছি তারা তোমাকে স্পর্শ করতে পারবে না। এরপরে তারা দুজনে আবার যেতে শুরু করে, আর ফাইনালি এরা দুজনে একটা ভিলেজের সামনে চলে আসে, আর দেখতে পাই যে এই ভিলেজের মধ্যে তো একটা মেলা চলতেছিল। নারুতো এবং পারবিসেজ এখানে মজা করতে শুরু করে দেয়। নারুতো এখানে কিছু খাবার দাবার কিনে খায়, আর জিরা তো নিজের আসল কামে ব্যস্ত। জিরা এখানে দুইটা মেয়ে নিয়ে বসে বসে মদ খাইতাছিল, যে কারণে নারুতোর ওই বড়া মানিব্যাগ একেবারে শেষ হয়ে গেছে। এই মানিব্যাগটা নারুতোর ছিল, যেটা নারুতো পারবিসেজের কাছে জমা রেখেছিল, কিন্তু সেই নারুতোর সব টাকা খেয়ে ফেলেছে। এটা দেখে নারুতোর অবস্থা খারাপ হয়ে যায়, আর নারুতো চিল্লায় বলে লুচ্চা শালা তুই আমার সব টাকা শেষ করে ফেলছস, দাঁড়া তুই। আরে নারুতো আমার কথা তো শুন ভাই, তুই আমার সব টাকা শেষ করে ফেলছস, তোরে আমি ছাড়বো না। আর ওই দুইটা মেয়ে এগুলো শুনে সেখান থেকে পালিয়ে যায়। নারুতো জিরায়ের উপরে আক্রমণ করে দিয়ে ওর মাথার মধ্যে মারতে শুরু করে দেয়। তখনই সেখানে দুইটা লোক চলে আসে, আর নারুতোর হাত থেকে একটা স্কুইড ছুটে গিয়ে ওই লোকটার জ্যাকেটের মধ্যে পড়ে, যে কারণে তার জ্যাকেটের মধ্যে দাগ পড়ে যায়। পিচ্ছি তোর সাহস কেমনে হইলো যে তুই আমার বসের স্যুটকে নষ্ট করে দিছস? এই স্যুটটার দাম 1 লাখ টাকা, তোরই এখন এটার জরিমানা দিতে হবে। জিরা বলে কি 1 লাখ? এরকম একটা বেকার স্যুটের দাম 1 লাখ টাকা? তুই কি মজা করতাছস নাকি? তখন বস বলে যে আমার সাথে পাঙ্গা নিস না। তখনই আমরা দেখতে পাই যে জিরার হাতের মধ্যে অনেক চাকরা আসতে শুরু করে, আর জিরা ওই চাকরার বলকে বসের পেটের মধ্যে মেরে দেয়, যে কারণে লোকটা ঘুরতে ঘুরতে উড়তে উড়তে বাইরে গিয়ে পড়ে।
এটা দেখার পরে নারুতো ইমপ্রেস হয়ে যায়, ভাই এটা আবার কোন ধরনের জুৎসু, অনেক কুল। আর দেখতে পাই যে ওই দুইটা লোক একটা দোকানের মধ্যে গিয়ে পড়ছে, যে কারণে দোকান একেবারে ভেঙে গেছে, যে কারণে জিরা ওই দোকানদারকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এখন তো নারুতো জিরাকে একটা কঠিন জুৎসু করতে দেখেছে, যে কারণে নারুতো জিরাকে পাগল করে ফেলে ওই জুৎসুটাকে শেখানোর জন্য। আর এই জন্য জিরা নারুতোকে একটা খোলা ময়দানের মধ্যে নিয়ে আসে। জিরা নারুতোকে একটা পানিতে ভরা বেলুন দেয় আর বলে যে নারুতো যদি তুই ওই জুৎসুটাকে শিখতে চাস তাইলে এইটাকে ভালোভাবে দেখ। আর জিরা হাতের মধ্যে বেলুনটাকে রেখে 1 সেকেন্ডের মধ্যেই বেলুনটাকে ফাটিয়ে দেয়। নারুতো এটা দেখে একেবারে অবাক হয়ে যায়। জিরা বলে যে গাছের মধ্যে উঠার ওই টেকনিকের মাধ্যমে তুমি চাকরাকে একসাথে করা শিখেছো, তারপরে পানির মধ্যে হাঁটার টেকনিকের মাধ্যমে তুমি চাকরাকে নিজের বডি থেকে বের করা শিখেছো, আর এখন এই টেকনিকের মাধ্যমে তুমি চাকরাকে নিজের বডি থেকে একটা ধারের মতো বের করা শিখবে। তোমাকে এই পানির বেলুনের মধ্যে ফোকাস করে এটাকে ফাটাতে হবে। ও শুধু তাইলে আমার এটাই করতে হবে? নিজের চাকরাকে এই বেলুনের ভিতরের পানির মধ্যে পাঠিয়ে সেটাকে ফাটিয়ে দাও। আচ্ছা বুঝতে পেরে গেছি, তো আমাকে ভিতরের পানিগুলোকে এমন ভাবে নাড়াতে হবে যেন বেলুনটা ফেটে যায়। আর নারুতো প্রথম চেষ্টাতেই বেলুনের ভিতরের পানিগুলোকে নড়াতে পারে। আরে ভাই এটা তো একেবারেই সহজ, পানি তো ভিতরে ঘুরছে। সকাল থেকে বিকাল হয়ে যায় কিন্তু নারুতো এখন পর্যন্ত বেলুনটাকে ফাটাতে পারেনি। আর জিরা তো সাইডে বিরক্ত হয়ে ঘুমায় রইছে। জিরা নারুতোকে নিজের কাছে ডাকে, তো নারুতো তুমি পানিকে কোন দিকে ঘুরাইতাছো? হ্যাঁ কি কোন দিকে? মনে হয় বাম দিকে ঘুরাইতেছি। নারুতো আমার সামনে। আর জিরা নারুতোর মাথাকে দেখে বলে নারুতো হলো রাইট রোটেশন টাইপ, কিন্তু নারুতো বাম দিকে ঘুরাইতাছে, এই কারণে নারুতোর কাজ হইতাছে না। যদি নারুতো পানির বেলুনকে ফাটাতে চায় তাহলে নারুতোকে নিজের চাকরাকে ডান দিকে ঘুরাতে হবে। একজনের চাকরা ডান দিকেও ঘুরতে পারে আবার বাম দিকেও ঘুরতে পারে, কিন্তু নির্ধারিত একটা দিকে শক্তি বেশি হয়, যেটা জিরা নারুতোর চুলকে দেখে জানতে পেরেছে। যার চুলগুলো ডান দিকে ঘুরে সে হলো রাইট রোটেশন টাইপ, আর যার চুলগুলো বাম দিকে ঢুকে সে হলো লেফট রোটেশন টাইপ। এই জন্য নারুতো নিজের চাকরাকে ফোকাস করে চাকরাকে ডান দিকে ঘুরাও। তো নারুতো গাদা তাড়াতাড়ি শুরু করে দে। এই পারবি সেন্সে, তুমি গাদা কারে কইতাছো, দেখো এখন আমি কিভাবে করি। তখন জিরা নারুতোকে বলে যে এই জুৎসুটা আসলে 4th হোকাগের জুৎসু, আর 4th হোকাগের এই জুৎসুটাকে সম্পূর্ণ শিখতে 3 বছর লেগেছিল, যে কারণে তুমি এটাকে দুনিয়ার সবচাইতে কঠিন জুৎসু বলতে পারো। জিরা নারুতোকে বেস্ট অফ লাক বলে সেখান থেকে আবারও শহরের দিকে যেতে শুরু করে। আর নারুতো সেখানে সারা রাত প্র্যাকটিস করে। নারুতো কিছুদিন এইভাবেই প্র্যাকটিস করতে থাকে, কিন্তু নারুতো কোনোভাবেই ওই বেলুনটাকে ফাটাতে পারছিল না। আর লাগাতার প্র্যাকটিসের কারণে নারুতোর হাতের মধ্যেও ব্যথা শুরু হয়ে গেছে। পুরো 1 সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু এখনো নারুতো বেলুনটাকে ফাটাতে পারেনি। আর একদিন সকালে নারুতো ঘুম থেকে উঠে দেখতে পায় একটা বিড়াল নারুতোর বেলুন নিয়ে খেলা করছে। বিড়ালটা বেলুনটাকে একবার ডান দিকে ঘুরাইতেছে আরেকবার বাম দিকে ঘুরাইতেছে, যে কারণে হঠাৎ করে বেলুনটা ফেটে যায়। আর সেটাকে দেখেই নারুতোর মাথার মধ্যে একটা আইডিয়া আসে। নারুতো সরাসরি জিরার কাছে যায় কিন্তু জিরা তো ঘুমিয়ে রয়েছে। আর জিরা ঘুম থেকেই বলে নারুতো তুই আইসস, আমার একটু পানি দে না খাইতে। নারুতো বলে যে ও আপনার পানি চাই, এই নেন পানি। আর নারুতো জিরার মাথার উপরেই একটা বেলুনকে ফাটিয়ে ফেলে, যে কারণে বেলুনের সব পানি জিরার মুখের উপরে পড়ে। নারুতো বলে যে দেখেন আমি এটা শিখে ফেলেছি, এখন তারপরে আমাকে কি করতে হবে সেটা বলেন। জিরা ঘুম থেকে উঠে পড়ে আর নারুতো আবারও জিরাকে বেলুন ফাটিয়ে দেখায়। সবার প্রথমে নারুতো নিজের বাম হাতের মধ্যে বেলুনটাকে রাখে আর নিজের ডান হাতের মধ্যে চাকরাকে জড়ো করে ওই বেলুনের পানিকে চারদিকে ঘুরাতে শুরু করে। আর শেষ পর্যন্ত নারুতো বেলুনটাকে ফাটিয়ে ফেলে। জিরা চিন্তা করে যে হ্যাঁ ওইটা করছে ঠিক আছে, কিন্তু অনেক আজব ভাবে করছে। তারপরে এরা দুজনে আবারও খোলা ময়দানের মধ্যে চলে আসে ট্রেনিং করার জন্য। নারুতো প্রথম ধাপকে পাস করে ফেলেছে, এই জন্য নারুতোকে এখন সেকেন্ড ধাপে যেতে হবে। তখন জিরা নারুতোকে একটা রাবারের বল দেয় আর জিরা নিজের হাতের মাধ্যমে একটা রাবার বলকে ফাটিয়ে দেখায়, যেটা অনেক জোরে বিস্ফোরণ হয়। আর নারুতো এই বেলুনের উপরে ঠিক ওই টেকনিকের ব্যবহার করে যেভাবে নারুতো পানির বেলুনকে ফাটিয়েছিল, কিন্তু নারুতো অনেক চেষ্টা করার পরেও রাবারের বলকে ফাটাতে পারে না। তখন জিরা সেটার কারণ বলে প্রথম বেলুনকে ফাটানোর জন্য তুমি শুধু রোটেশনের ব্যবহার করেছো, কিন্তু এখন তোমাকে এই রাবারের বলকে ফাটাতে হলে অনেক বেশি ফোর্সের ব্যবহার করতে হবে। তোমার এখন ওই চাকরাকে ঘুরানোর সাথে সাথে এটার উপরে অনেক শক্তির প্রয়োগ করতে হবে। তো নারুতো তুই প্র্যাকটিস কর, আমি শহরের তেনে ঘুরে আইতাছি। নারুতো বলে যে কি আপনি বারবার শহরে চলে যান, আপনি আমারে বললেও তো পারেন যে কিভাবে আমাকে এটা করতে হবে, আপনি এখানে থাইকে আমারে শিখান কিভাবে করবো। এতে জিরা বলে যে আমার উপরে সম্পূর্ণ নির্ভর হইলে হইব না, তোর নিজে থেকেও কিছু শিখতে হইব। যদি তুই এটা না করতে পারস তাইলে তুই কোনো ভালো নিনজা হইতে পারবি না। এগুলো বলার পরে জিরা সেখান থেকে চলে যায় আর নারুতো নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে পরিশ্রম করতে থাকে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। নারুতোর এই রাবারের বলকে ফাটানোর চেষ্টা করতে করতে গান ফেটে যায়, কিন্তু রাবারের বল ফাটে না। নারুতো অনেক ধরনের টেকনিকের ব্যবহার করে, কিন্তু এই বলকে ফাটানো অনেক কঠিন ছিল। আর এইরকম করতে করতে পুরো 3 সপ্তাহ পার হয়ে যায়। তো একদিন পারবি সেন্সে নারুতোকে কিছু খাবার দাবার আনার জন্য পাঠিয়ে দেয়। আর নারুতো মেলার মধ্যে গিয়ে এমন কিছু দেখতে পায় যে কারণে নারুতোর মন খারাপ হয়ে যায়।
নারুতো দেখতে পায় যে একটা বাচ্চা তার বাবার সাথে জোরাজোরি করছিল যেন সে তাকে আইসক্রিম কিনে দেয়, আর ওর বাবা দুইটা একসাথে জোড়া লাগানো আইসক্রিম নিয়ে সেটাকে আলাদা আলাদা করে দেয়, আর তারপর একটা বাচ্চাটাকে খাওয়ার জন্য দেয় আর একটা নিজের কাছে রাখে। আর বাপ এবং ছেলের মধ্যে এরকম ভালোবাসাকে দেখে নারুতো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এর পরের দিন নারুতো আবারও ট্রেনিং করছিল, কিন্তু নারুতো কোনোভাবেই ওই বলটাকে ফাটাতে পারছিল না। নারুতোর দুইটা হাত ব্যথার কারণে কাঁপতে শুরু করে দিয়েছে। আর তখনই হঠাৎ করে নারুতোর উইল পাওয়ার অনেক বেশি বেড়ে যায়, আর নারুতো ডিসাইড করে যে কোনোভাবে এই বলটাকে ফাটায়া ছাড়তেই হবে। আর নারুতো যখন আবার চেষ্টা করে তখনই নারুতোর ভিতর থেকে অনেক পরিমাণে চাকরা বের হতে শুরু করে, আর নারুতো শেষ পর্যন্ত ওই বলটাকে ফাটাতে সক্ষম হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে ওই বলটার মধ্যে শুধু ছোট একটা ছিদ্র হয়েছে। তখনই জিরা পিছন দিয়ে সেখানে চলে আসে, আর নারুতোকে বলে যে ও কি ব্যাপার নারুতো, তুমি তো খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছ। নারুতো বলে যে হ্যাঁ হ্যাঁ, তেল মারা বন্ধ করো, আমি শুধু ছোট একটা ছিদ্র করেছি। জিরা বলে যে হ্যাঁ যাই হোক, তুই কিছু তো বুঝতে পারছস, এখন নে এটাকে খাইয়া ঠান্ডা হ। জিরায় ওই একসাথে জোড়া লাগানো আইসক্রিম থেকে সেগুলোকে আলাদা করে একটাকে নারুতোকে দেয়, আরেকটাকে নিজের জন্য রাখে। আর এটা দেখার পরে নারুতো জিরায়ের মধ্যে নিজের বাবাকে দেখতে পায়। নারুতোর বাবা নেই, কিন্তু এখন নারুতোর মনে হইতাছে যে জিরাই ওর বাবার মতো। অন্যদিকে আমরা দেখতে পাই যে গাই সাসকে হসপিটালের মধ্যে অ্যাডমিট করে দেয়। সাকুরাও সেখানে ছিল, সাসকে এখন কোমার মধ্যে রয়েছে। অন্যদিকে আমরা রোমের মধ্যে যাই, যেখানে অনেকগুলো লোক বসে জুয়া খেলছিল। আর ওই দুইজন মহিলার মধ্যে থেকে একটা মহিলার সামনে এসে একটা বক্স খোলে, যেটার মধ্যে অনেকগুলো টাকা ছিল। সে সেখানে বসে তাদের সাথে জুয়া খেলতে শুরু করে, আর কিছুক্ষণ যেতেই সে সেখানে থেকে সব টাকা হেরে যায়, যে কারণে ওই লোকগুলো সবাই তার উপরে হাসতে শুরু করে দেয়। আর তখনই আমরা জানতে পারি যে এই মহিলাটা আর কেউ না, এটা হলো অনেক দক্ষ মেডিকেল নিনজা লেজেন্ডারি সানিন সুনাডে সেনজু, আর এটা হলো তার অ্যাসিস্ট্যান্ট শিজুনে। মাস্টার জিরা এই লেডি সুনাডেকেই খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওরুচিমারু একটা গোপন জায়গার মধ্যে লুকিয়ে রয়েছে। থার্ড হোকাগের রিভার্স ডেথ সিলের কারণে ওরুচিমারুর দুইটা হাতই একেবারে পুরো পচে গেছে। থার্ড হোকাগের রিভার্স ডেথ সিলের কারণে ওরুচিমারুর দুইটা হাত কাজ করা বন্ধ করে দিয়েছে, আর হাতগুলো পচে যাওয়ার কারণে অনেক বেশি ব্যথা করছে। ওরুচিমারু এই ব্যথাকে অনেক বেশি সময় সহ্য করতে পারবে না, যে কারণে ওরুচিমারু আবারও আগের মতো ঠিক হতে চায়। কিন্তু এটা করতে হলে ওরুচিমারুর একজন দক্ষ মেডিকেল নিনজার দরকার। তখনই কাবুটো ওরুচিমারুর কাছে আসে, আর ওরুচিমারু কাবুটোকে বলে যে কাবুটো, আমি আর ব্যথাকে সহ্য করতে পারছি না। কাবুটো বলে যে হ্যাঁ আমি জানি, এই জন্য আমি প্রতিদিন আপনার জন্য ওষুধ বানানোর চেষ্টা করছি। ওরুচিমারু বলে তোর ওই বেকার ওষুধে আমার কিছুই উপকার হচ্ছে না, আমার মনে হইতাছে এই ব্যথা আমার প্রাণ নিয়েই ছাড়বে। হ্যাঁ আপনার তো ব্যথা হবেই, কারণ এটা হলো থার্ড হোকাগের অভিশাপ। ওরুচিমারু বলে তুই অনেক কথা বলতাছস কাবুটো, আমি তোকে যাকে খুঁজে বের করতে বলেছিলাম তুই কি তার ঠিকানা খুঁজে বের করেছস? হ্যাঁ ওরুচিমারু স্যার, আমি তাকে খুঁজে বের করে ফেলেছি, সে এখন তানজাকু টাউনের মধ্যে আছে। কিন্তু ওরুচিমারু স্যার, একটা দুঃখের খবর আছে, আপনার পুরনো বন্ধু সেই টাউনের মধ্যেই রয়েছে, আর তার সাথে এখন নারুতো আছে। তারা দুজনেই আমাদের কাজের মধ্যে নাক গলাতে আসতে পারে। কোনো সমস্যা নাই, ভালো ওষুধ সবসময় তিতাই হয়, তুই রেডি হয়, এক্ষুনি আমরা সেখানে যাব। তারপরে এরা দুজনে সুনাডেকে খুঁজে বের করার জন্য তানজাকু টাউনের মধ্যে যেতে শুরু করে। এদিকে জিরা নারুতোকে একটা কাগজ দেখায়। নারুতো এটা কি রে? নারুতো বলে আপনি কি কানা নাকি, এটা তো একটা কাগজ। আরে না না, ঠিক করে ভালোভাবে দেখ। জিরা কাগজের মাঝখানে একটা ছোট চিহ্ন দিয়ে দেয়। কি এটা কি? তো নারুতো তুই আমার কথা মনোযোগ দিয়ে শুনবি, ঠিক আছে? তুই যখন কাগজটাকে দেখেছিলি তখন এটা খালি ছিল, এই কারণে তুই এটাকে কাগজ বলেছিলি, কিন্তু এখন এই কাগজের মধ্যে একটা চিহ্ন আছে, যে কারণে তোর ফোকাস সরাসরি ওই চিহ্নর মধ্যে গেছে। আসলে মানুষেরা একটা খালি জায়গার মধ্যে ফোকাস করতে পারে না, ফোকাস করার জন্য তাদেরকে একটা নির্ধারিত পয়েন্ট লাগে। আসলে এটার মাধ্যমেই আমরা কনসেন্ট্রেট করতে পারি। এই কারণে যদি তুমি ওই বলটাকে ফাটাতে চাও তাহলে তোমাকে কনসেন্ট্রেট করে নিজের শক্তির মাধ্যমে বলটাকে ফাটাতে হবে। এগুলো বলার পরে জিরা নারুতোর হাতের মধ্যে একটা চিহ্ন দিয়ে দেয়। বুঝতে পারছস নারুতো? হ্যাঁ মাস্টার জিরা, আমি বুঝতে পারছি, আমাকে শুধু এখন ভালোভাবে কনসেন্ট্রেট করতে হবে। এরপরে জিরা সেখান থেকে চলে যায়, আর নারুতো আবারও নিজের কাজের মধ্যে লেগে পড়ে। কিন্তু নারুতোর এখনো ওই বলগুলোকে ফাটাইতে অনেক কষ্ট হইতাছিল। এদিকে জিরা টাউনের মধ্যে এসে প্রতিটা দোকানে দোকানে যায়, যেখানে সে সুনাডের পুরনো ছবি দেখিয়ে তার সম্পর্কে জানতে চায়, কিন্তু এখানে থাকা কেউ সুনাডেকে দেখেনি। দেখতে দেখতে রাত হয়ে যায়, কিন্তু এখনো জিরা তাকে খুঁজে পায়নি। তারপরে মাস্টার জিরা একটা রেস্টুরেন্টের মধ্যে যায়, যেখানে সে সুনাডের সম্পর্কে জানতে পারে। যেখানে থাকা কিছু লোক বলে যে তারা আজকে সকালেই সুনাডেকে জুয়া খেলার মধ্যে হারিয়ে দিয়ে তার সব টাকাকে জিতে নিয়েছে। আর এর পরের দিন সকালেই আমরা দেখতে পাই যে ওরুচিমারু এবং কাবুটো ওই শহরের মধ্যে চলে এসেছে। আর নারুতো ট্রেনিং করতে করতে ক্লান্ত হয়ে ওই ময়দানের মধ্যেই শুয়ে রয়েছে। নারুতো অনেক চেষ্টা করে, কিন্তু এখনো বলের মধ্যে শুধু ছোট একটা ছিদ্রই হয়। এই জন্য নারুতো সেখানে শুয়ে পড়ে। তখন নারুতোর একটা ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে, যখন ইরুকা সেন্সে নারুতো আরো তিনজনকে একটা পানিশমেন্ট দিয়েছিল, যে ওদেরকে ওদের মাথার মধ্যে
মধ্যে রাখা পাতাটার মধ্যে কনসেন্ট্রেট করতে হবে। কিন্তু নারুতো তো ওই ট্রেনিং কে সিরিয়াসলি নেয়নি। নারুতো শিকামারু চোজি এবং কিবাকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেছিল, যে কারণে এখন নারুতোর অনেক গিল্টি ফিল হইতাছে যে ওই সময় যদি নারুতো ইরুকা সেন্সের কথা মতো প্র্যাকটিস করতো তাইলে নারুতোর এখন এত কষ্ট করতে হইতো না। তারপরে নারুতো আবারও প্র্যাকটিস করতে শুরু করে, আর এতবারের চেষ্টার পরে নারুতো ফাইনালি ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারে। নারুতোর শরীর থেকে আবারও চাকরা বেরিয়ে আসে, আর নারুতো নিজের ডান হাত দিয়ে ওই বলের মধ্যে চারদিকে চাকরা লাগায়, যে কারণে ওই বল অনেক জোরে ফেটে যায়। ওই বল ফাটার কারণে অনেক বড় বিস্ফোরণ হয় আর নারুতো উড়ে গিয়ে পড়ে। জিরায়া সেন্সে নারুতোকে আটকায়। এই ছেলেটার মধ্যে কিছু তো একটা স্পেশালিটি আছে, ওই শুধু বলকে ফাটাইতে এত বেশি অ্যামাউন্টের চাকরা ব্যবহার করছে। অনেক ভালো নারুতো, মনে হয় তুই অনেক শক্তিশালী হয়ে গেছস। ধন্যবাদ জিরায়া সেন্সে, কিন্তু এখন তৃতীয় স্টেপ কি? আরে না না, আজকে না, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। এদিকে সুনাডে এবং শিজুন একটা লটারি মেশিনের মধ্যে ছিল। সুনাডে এখানে নিজের ভাগ্য পরীক্ষা করতেছে, আর হ্যান্ডেল টান দিতেই 7-7-7 আসে, আর সুনাডে জিতে যায়। কিন্তু সুনাডের এটা দেখে অনেক বেশি আজব লাগে, কারণ হলো জুয়া খেলায় সুনাডের ভাগ্য অনেক বেশি খারাপ, কিন্তু হঠাৎ করে আজকে জিতার কারণে তার আজব লাগতেছে। তার মনে হয় যে কিছু তো খারাপ হতে চলেছে। তারপরে তারা দুইজন ওই জিতা টাকাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর যখনই একটা ক্যাসেলের সামনে যায় তখনই সেখানে অনেক বড় বিস্ফোরণ হয়। সুনাডে এবং শিজুনে দেখতে পায় যে সেখানে অনেক বড় একটা সাপ চলে আসে, যেটার উপরে ওরোচিমারু এবং কাবুটো দাঁড়িয়ে রয়েছে। ওরোচিমারু তাকে দেখার পরে বলে, সুনাডে আমি তোমাকে ফাইনালি খুঁজে বের করে ফেলেছি, অনেকদিন পরে দেখা হলো তাই না? সুনাডে ওরোচিমারুকে দেখে একেবারে অবাক হয়ে যায়। এরা দুজনে নিচে আসে আর সুনাডেকে বলে, আসলে আমি তোমার কাছ থেকে একটা সাহায্য চাই। যখন আমি থার্ড হোকাগেকে মেরে ফেলি, সে মরার আগে আমার এই অবস্থা করে গেছে। ওরোচিমারুর এই কথা শোনার পরে সুনাডে এবং শিজুনে একেবারে আশ্চর্য হয়ে যায়। কি, এটা হতেই পারে না। তবে ওরোচিমারু বলে যে এটাই সত্য, আমি তাকে মেরে ফেলেছি। এমনিতেও সবার তো একদিন মরতে হইবই, আর এই জিনিসটা তোমার থেকে ভালো আর কে জানে, কারণ হলো তুমি ওই ব্যক্তি যে নিজের কাছের দুইজনকে হারিয়েছো। আসলেই তাদের দুজনের মৃত্যু খুবই খারাপ ভাবে হয়েছে। ওরোচিমারুর কথা এখনো শেষ হয়নি, কিন্তু তার আগেই শিজুনে স্যানবন দিয়ে তার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু তখনই কাবুটো সামনে চলে আসে আর সবগুলো স্যানবনকে ডজ করে ফেলে, যেন ওরোচিমারুর গায়ের উপরে না লাগে। কাবুটো দেখতে পায় যে তার স্যানবনের মধ্যে পয়জন লাগানো ছিল। শিজুনে এইবার সরাসরি কাবুটোর উপরে আক্রমণ করতে যায়, কিন্তু সুনাডে তাকে থামতে বলে। আর তখনই শিজুনে নিজের পিছনে থাকা দেওয়ালকে একটা ঘুষি দিয়ে একেবারে চুরচুর করে দেয়। এটা দেখার পরে কাবুটো একেবারে অবাক হয়ে যায়। কাবুটো ভয় পেয়ে বলে যে আমরা শুধু এখানে কথা বলতে আইছি, কিন্তু সুনাডে বলে যে আমি তোদের সাথে কোনো কথা বলতে চাই না, এখান থেকে পালা। তখন কাবুটো বলে যে এটা তো অসম্ভব, কারণ আপনিই হলেন যে একমাত্র ওরোচিমারুকে ঠিক করতে পারবেন। কিন্তু সুনাডে বলে আমি শুধু 5 পর্যন্ত গুনবো, যদি তোরা আমার সামনে থেকে না সরস তাইলে আমি তোদের দুজনকেই শেষ করে দিব। তখনই ওরোচিমারু বলে যে সুনাডে তোমার ভাইকে আবারও জীবিত করে দিব, শুধু তোমার আমাকে সাহায্য করতে হবে। আর ওরোচিমারুর মুখ থেকে এই কথা শোনার পরে সুনাডে একেবারে অবাক হয়ে যায়। আসলে ওরোচিমারু এই দুইজনের সম্পর্কে বলতাছে, এদের মধ্যে থেকে একজন হলো সুনাডের ছোট ভাই, আরেকজন হলো সুনাডের প্রেমিকা, আর এরা দুজনেই অনেক আগে নিনজা ওয়ারের সময় মারা গেছে। সুনাডে জিজ্ঞাসা করে যে ওরোচিমারু এটা কিভাবে করবে। ওরোচিমারু বলে যে হ্যাঁ, আমি এটা সেকেন্ড হকাগে রিঅ্যানিমেশন জুৎসুর মাধ্যমে করবো। তুমি তো ওই জুৎসু সম্পর্কে জানো তাই না সুনাডে? কিন্তু সেটা করার আগে তোমাকে আমার এই হাতগুলোকে ঠিক করতে হবে। কিন্তু সুনাডে জিজ্ঞাসা করে যখন তোর হাত ঠিক হয়ে যাবে তখন তুই কি করবি? তুমি তো জানোই আমার মিথ্যা কথা পছন্দ না, এই জন্য আমি তোমাকে সত্যি কথা বলছি। তো সুনাডে এইবার আমি হিডেন লিফ ভিলেজকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিব। এটা শোনার পরে সুনাডে এবং শিজুনে কাঁপতে শুরু করে দেয়। এদিকে নারুতো রাবারের বলকে ফাটাতে একেবারে এক্সপার্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও নারুতো এখন অনেক বেশি বিরক্ত, কারণ জিরায়া নারুতোকে বলেছিল যে সে নারুতোকে তৃতীয় ধাপের প্র্যাকটিস করাবে, কিন্তু জিরায়া তো ওই ট্রেনিংকে মাঝখানেই থামিয়ে দিয়েছে। জিরায়া বলে যে হ্যাঁ আমি জানি নারুতো তুমি অনেক বেশি এক্সাইটেড, আর হ্যাঁ তুমি ওই তৃতীয় ধাপকে হাঁটতে হাঁটতেই করতে পারবে। তখনই জিরায়া একটা বেলুনকে নিজের মুখ দিয়ে ফুলিয়ে নারুতোকে দেয়, আর একটা হাওয়াতে ভরা বেলুনকেই নিজের হাতের মধ্যে রেখে বলে যে তো এটা হলো তৃতীয় ধাপ। তো নারুতো, প্রথম ধাপের মধ্যে তুমি চাকরাকে ঘুরানো শিখেছো, আর দ্বিতীয় ধাপের মধ্যে তুমি চাকরাকে শক্তিশালী করতে শিখেছো, আর এখন তৃতীয় ধাপের মধ্যে তোমাকে নারুতো নিজের চাকরাকে কম্প্রেস করা শিখতে হবে। একটু এই বেলুনটাকে দেখো, এখন তোমার মনে হইতাছে যে আমি শুধু এই বেলুনটাকে ধরে রেখেছি। এখন আমার এই হাতকে দেখো, জিরার অন্য হাতের মধ্যে রাসিঙ্গান ছিল। চাকরাকে একত্রিত করে সেটাকে অনেক স্পিডে ঘুরাতে হয়। আর নারুতো বলে যে এটা তো একেবারে বলের মতো হয়ে গেছে আর অনেক স্পিডে ঘুরতাছে। হ্যাঁ নারুতো, এটাকে দেখতে একটা চাকরার বলের মতো লাগতাছে তাই না?
তার মানে কি আপনি বলতে চাইতেছেন আপনার এই হাতের বেলুনের মধ্যেও ঠিক এটাই হইতাছে? হ্যাঁ নারুতো, এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমাকে নিজের চাকরাকে অনেক দ্রুত গতিতে ঘোরাতে হবে আর সেটাকে একটা বলের শেপের মধ্যে আনতে হবে, ঠিক আমি যেভাবে করছি সেইভাবে। ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি পারবিস সেন্সে। আমাকে চাকরাকে একটা শেপের মধ্যে আনতে হবে আর সেটার ভিতরে রোটেশন এবং ফোর্সকে কন্ট্রোল করতে হবে, তাই না? এটা তো আমার জন্য পানি ভাতের নাস্তা। জিরিয়া বলে যে তাহলে নারুতো তার আগে আমি তোমাকে একটা জিনিস দেখাইতাছি। জিরিয়া তখন নিজের রাসিনগানকে একটা গাছের মধ্যে মারে আর গাছের এই অবস্থা হতে দেখে নারুতো একেবারে অবাক হয়ে যায়। এই জুৎসুটা অনেক বেশি শক্তিশালী। এরপরে নারুতো নিজের হাতের মধ্যে একটা বেলুন রেখে অন্য হাত দিয়ে সেটার স্পিড এবং রোটেশনকে মেনটেন করার চেষ্টা করে, কিন্তু যখনই নারুতো এইরকম করতে যায় তখনই ওই বেলুন ফেটে যায়। এরপর এরা দুজনে আবার ওই শহরের ভিতরে যায় আর জিরিয়া সুনাডের ছবি দেখে তাকে খুঁজতে শুরু করে দেয়। আর নারুতো ওই বেলুনকে না ফাটিয়ে সেটার ভিতরেই চাকরাকে স্পিন করার চেষ্টা করছিল আর সেটাকে মেনটেন করার চেষ্টা করছিল, কিন্তু নারুতো বারবার ওই বেলুনকে ফাটিয়ে দেয়। আর ফাইনালি সুনাডের সম্পর্কে জানার জন্য জিরিয়া একটা জুয়ার আড্ডার মধ্যে যায় আর সেখানে থাকা এই লোকটা বলে যে সে জানে সুনাডে এখন কোথায় আছে, কিন্তু জিরায়ার প্রথমে তাকে জুয়ার মধ্যে হারাতে হবে। তখনই সে জিরায়াকে সুনাডের লোকেশন বলবে। জিরায়া তখন জুয়া খেলার জন্য রাজি হয়ে যায় আর এদিকে নারুতো ওই বেলুনকে ফাটিয়ে দেয় আর নারুতোর বেলুন থেকে যে চাকরা বের হয় সেটার কারণে এই লোকটা জুয়ার মধ্যে হেরে যায়। যে কারণে সে জিরায়াকে বলে দেয় যে কিছুক্ষণ আগেই সুনাডে ওই বড় রাজপ্রাসাদের সামনে দিয়ে গেছে। এই কারণে সময় নষ্ট না করে জিরায়া এবং নারুতো ওই বড় ক্যাসেলের দিকে যেতে শুরু করে দেয়। আর যখনই জিরায়া আর নারুতো ওই বড় ক্যাসেলের সামনে যায় তখন ওরা দেখতে পায় যে ওই বড় ক্যাসেল তো সেখানে নেই আর সব লোকেরা সেখান থেকে দূরে পালিয়ে যাচ্ছে। আর তাদের মধ্যে থেকে একটা লোক বলে যে অনেক বড় একটা সাপ ওই ক্যাসেলকে ভেঙে ফেলেছে। এতে জিরায়া বুঝতে পেরে যায় যে এটা হলো ওরুচিমারুর কাজ। এতে জিরায়া নারুতোকে নিয়ে ওই দিকে যেতে শুরু করে দেয়। এদিকে ওরুচিমারু বলছিল ওর হাত ঠিক হয়ে যাওয়ার পরে সে হিডেন লিফ ভিলেজকে মাটির সাথে মিশিয়ে দিবে। শিজুনে তখন সুনাডেকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুনাডে তো চুপচাপ তাদের কথা চিন্তা করছিল। তখনই কাবুটো বলে যে কোনো ব্যাপার না লেডি সুনাডে, আমরা এক সপ্তাহ পরে আবার দেখা করতে পারবো। ততক্ষণ পর্যন্ত আপনি শান্তি মতো এই ব্যাপারে চিন্তা করেন। আর হ্যাঁ, এটা মনে রাখবেন যদি আপনার জবাব হ্যাঁ হয় তাহলে এই জুৎসুকে করার জন্য 2টা মানুষের লাশ লাগবে আর সেটার ব্যবস্থা আপনাকেই করতে হবে। এগুলো শোনার পরে শিজুনে রেগে যায়, কিন্তু সুনাডে এখনো চুপ রয়েছে। তখনই ওরুচিমারু অনেক কষ্ট করে নিজের হাতকে উপরে তোলে আর একটা আঙুলের মধ্যে নিজের দাঁত দিয়ে কামড় দেয়, যে কারণে ওরুচিমারুর হাত থেকে রক্ত বের হয়ে আসে। আর রক্ত দেখে সুনাডে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এটা দেখার পরে কাবুটো বুঝতে পেরে যায় সুনাডের হিমোফোবিয়া আছে। এটা এমন একটা মানসিক রোগ যারা রক্ত দেখে ভয় পায়। আর এরপরেই এরা দুজন সেখান থেকে চলে যায়। ঠিক তার কিছুক্ষণ পরেই নারুতো এবং জিরায়া সেখানে আসে আর এখানে আসার পরে তারা বুঝতে পারে যে তাদের লেট হয়ে গেছে। এই জন্য তারা দুজনে আবারও সুনাডেকে শহরের মধ্যে খুঁজতে শুরু করে আর খুঁজতে খুঁজতে একেবারে রাত হয়ে যায়। আমরা দেখতে পাই যে সুনাডে একটা রেস্টুরেন্টের ভিতরে মাল খাইয়া টাল হয়ে রয়েছে। ঠিক তখনই নারুতো এবং জিরায়াও ওই রেস্টুরেন্টের মধ্যেই চলে আসে। জিরায়ার নজর সুনাডের উপরে যায় আর সুনাডেও জিরায়াকে দেখে ফেলে। এরা দুজনেই একে অপরকে অনেক আজব ভাবে দেখতে শুরু করে। জিরায়া চিল্লায় বলে যে সুনাডে, আমরা তোমাকে খুঁজে বের করে ফেলেছি, আমরা তোমাকে খুঁজতে খুঁজতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। নারুতো বলে যে কো 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 মাস্টার জিরায়া। সুনাডে জিরায়াকে দেখার পরে বলে যে জিরায়া তুমি এখানে কি করছো? এরপরে জিরায়া এবং নারুতো তাদের সাথে গিয়ে বসে পড়ে আর এরা দুজনেই মদ খাইতেছিল। তখন সুনাডে বলে যে আজকে তার ওরুচিমারুর সাথে দেখা হয়েছে, তারপরে আবার এখন জিরায়ার সাথে দেখা হলো। আর তখনই সুনাডে নিজের পকেট থেকে টাচ বের করে আর সেগুলোকে টেবিলের মধ্যে রেখে দেয়। মাস্টার জিরায়া বলে যে সুনাডে, আমরা তোমাকে অনেক সময় ধরে খুঁজে বেড়াচ্ছি। হিডেন লিফ ভিলেজের মধ্যে এটা ডিসাইড করা হয়েছে যে তোমাকে 5th হোকাগে বানানো হবে। জিরায়ার কথা শুনে শিজুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু এদিকে নারুতো মাছ খাওয়ার জন্য মাছকে গলার মধ্যে আটকায় ফেলে। নারুতো অনেক কষ্ট করে সেটাকে গিলে ফেলে। জিরায়া বলে যে তো সুনাডে, তোমার ওরুচিমারুর সাথে দেখা হয়েছে, তার মানে হলো তুমি 3rd হোকাগের সম্পর্কে জানো, সে মারা গেছে। সুনাডে বলে যে হ্যাঁ আমি জানি, এটা ওরুচিমারু করেছে আর ওরুচিমারু এই সম্পর্কে নিজেই আমাকে বলেছে। তবে নারুতো তো ওরুচিমারু সম্পর্কে কিছুই জানে না। এই জন্য নারুতো জিরায়াকে জিজ্ঞাসা করে যে ওরুচিমারুকে। জিরায়া বলে যে ওরুচিমারু তার মতোই একজন লেজেন্ডারি সানিন। সুনাডে তখন জিরায়াকে নারুতোর সম্পর্কে জিজ্ঞাসা করে এই বাচ্চাটা কি আবার, কিন্তু নারুতো রেগে গিয়ে বলে যে আমার কথা এখনো শেষ হয়নি পারবি সেন্সে, আপনি কিছু করছেন না কেন? আপনার এখনই ওরুচিমারুকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে। আর এই মহিলা হবে হোকাগে? আমি এটা কখনোই মেনে নিতে পারবো না, এটা কখনোই হবে না। জিরায়া বলে যে নারুতো শান্ত হয়ে বসে পড়। না, আমি শান্ত হইতাম না। নারুতো, আমি বলছি না শান্ত হয়ে বস। আর জিরায়াকে সিরিয়াস দেখে নারুতো শান্ত হয়ে বসে পড়ে। জিরায়া সুনাডেকে বলে যে আমি আরেকবার কইতাছি, লিভ ভিলেজ তোমাকে 5th হোকাগে চুজ করেছে। এখন সুনাডে পড়ে গেছে প্যাচের মধ্যে। মাস্টার জিরায়া এসে লেডি সুনাডেকে হোকাগে বানানোর অফার দিতে, আর অন্যদিকে ওরুচিমারু দিছে অন্য অফার। ওরুচিমারু বলেছে সুনাডের ছোট ভাই এবং লাভারকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিবে, মানে লিভ ভিলেজকে ধ্বংস করে দিবে আর কি। এই জন্য সুনাডে অনেকক্ষণ চিন্তা করে আর চিন্তা করার পরে জিরায়াকে বলে যে জিরায়া আমাকে মাফ করে দিবে, আমি হোকাগে হতে পারবো না। কিন্তু নারুতো
এটা শোনার পরে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। আসলে এখানে চলতাছেটা কি আমাকেও বলেন পারবি সেন্সে? আপনি তো আমাকে বলেছিলেন আমাদের একটা দক্ষ মেডিকেল নিনজার দরকার যে সাসকে, কাকাশি সেন্সে এবং লিকে ঠিক করতে পারবে, কিন্তু এখন আপনি এই মহিলাকে হোকাগে হতে বলছেন কেন? জিরায়া বলে যারে নারুতো চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, সুনাডে ওদেরকে ঠিক করে দিবে। সে আমাদের ভিলেজের জন্য আগে অনেক কিছু করেছে। নিনজা ওয়ারের সময় সুনাডে অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে। যখন যুদ্ধ চলতাছিল তখন আমাদের ভিলেজের অনেক নিনজা অনেক বেশি আহত হয়ে যায়, আর ওই সময় সুনাডের হিলিং জুৎসুর কারণেই তারা ঠিক হতে পেরেছিল। আর তার থেকে বড় বিষয় হলো যে সুনাডে হাশিরামা সেনজু ফার্স্ট হোকাগের গ্র্যান্ড ডটার, এই জন্য সুনাডে এখন সবচেয়ে বেশি পারফেক্ট ফিফথ হোকাগে হওয়ার জন্য। তখনই সুনাডে বলে যে জানি না লোকেরা এইরকম কেন করে, আমাদের সেন্সে সারুটোবি সেন্সেও একটা গাদা, তার এটা বোঝা উচিত ছিল যে এই বয়সে এসে রিটায়ার হয়ে আরাম করতে হয়, হিরো হওয়ার চেষ্টা করতে হয় না। কিন্তু নারুতো থার্ড হোকাগেকে অপমান করতে দেখে অনেক বেশি রেগে যায় আর সরাসরি লাফিয়ে যায় সুনাডের উপরে আক্রমণ করতে, কিন্তু জিরায়া পিছন থেকে নারুতোকে ধরে ফেলে। পারবি সেন্সে ছাড়েন আমাকে, আমি এই বুড়া মহিলাকে থার্ড হোকাগের অপমান করতে দিতে পারি না। তখনই লেডি সুনাডে বলে যে আরে পিচ্ছি বইয়া থাক, বেশি লাফালাফি করিস না, আর যদি তুই লড়াই করতে চাস চল বাইরে আয়। আর এরপরে এরা চারজনে বাইরে চলে আসে যেখানে নারুতো সুনাডের সাথে লড়াই করবে। সুনাডে বলে যে আমার মতো একজন লেজেন্ডারি সানিন তোমার মতো পিচ্ছির সাথে লড়াই করবে, এটা তো লজ্জাজনক, তো এই জন্য আমি তোর মতো পিচ্ছির সাথে লড়াই করতে শুধু আমার এক আঙ্গুলের ব্যবহার করবো, তো অপেক্ষা করার দরকার নেই, চলে আসো। নারুতো তখন সুনাডের উপরে আক্রমণ করার জন্য অনেক দ্রুত গতিতে যেতে শুরু করে, যেখানে নারুতো একটা কুনাই দিয়ে সুনাডের উপরে আক্রমণ করে, কিন্তু সুনাডে যেমনটা বলেছিল এক আঙ্গুলের ব্যবহার করেই নারুতোর অবস্থা খারাপ করে দেয়, এমনকি নারুতোর কপালে থাকা হেডব্যান্ডকেও খুলে ফেলে। এতে নারুতো দূরে গিয়ে পড়ে। নারুতো বলে যে যাই হয়ে যাক না কেন আমি কখনো হার মানি না, আমি সবাইকে দেখিয়ে দিব একদিন হোকাগে হয়ে, আর এটাই হলো আমার নিনজা ওয়ে, আমি কখনো ভয় পাই না, কখনো হার মানি না। আর নারুতোকে এইভাবে কথা বলতে দেখে সুনাডের তার প্রেমিকা এবং ছোট ভাইয়ের কথা মনে পড়ে, তারাও ঠিক নারুতোর মতো এইভাবেই কথা বলতো। আর এরপরেই নারুতো ফাইনালি নিজের হাতের মধ্যে চাকরাকে জমা করে আর সেটাকে একটা বল শেপে নিয়ে এসে সুনাডের উপরে আক্রমণ করতে যেতে শুরু করে, আর এটাই হলো কিন্তু নারুতোর ফার্স্ট রাসিঙ্গান। আর যখনই সুনাডে নারুতোর হাতের মধ্যে ওই বলকে দেখতে পায় একেবারে অবাক হয়ে যায়। এখন নারুতো নিজের এই নতুন জুৎসু দিয়ে সুনাডের উপরে আক্রমণ করতে যাইতেছিল, কিন্তু সুনাডে নিজের এক আঙ্গুল দিয়ে অনেক জোরে মাটির মধ্যে আঘাত করে, আর তার এমন করতেই মাটি একেবারে মাঝখান থেকে ফেটে যায়। এতে নারুতো আক্রমণ করার আগে ওই ফাটলের মধ্যে আটকে যায় আর নারুতোর রাসিঙ্গানও বেকার হয়ে যায়। তখন শিজুনে নারুতোকে সাহায্য করে ফাটল থেকে বের হতে। ভাই অবাক করার বিষয় যে সুনাডে শুধু এক আঙ্গুল দিয়ে অ্যাটাক করে এইরকম করেছে। জিরায়া তাকে দেখে চিন্তা করে যে সুনাডে তো আগে থেকে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। সুনাডে নারুতোর হাতের মধ্যে ওই জুৎসুকে দেখে চিন্তা করে যে বিশ্বাস করা কঠিন যে এই জুৎসুটা ফোর্থ হোকাগের, এই পিচ্ছি এটাকে কিভাবে করে ফেললো। সুনাডে জিরায়াকে বলে যে এই জিরায়া, সুনাডে জিরায়াকে বলে যে তুমি কি এই জোকারকে রাসিঙ্গান শিখাইছো? শুধু তুমি আর ফোর্থ হোকাগে এই জুৎসুকে করতে পারো, তুমি এই বাচ্চাকে কেন শিখাইতাছো যে এটা কখনো ঠিকভাবে শিখতেই পারবে না? কিন্তু নারুতো বলে যে আপনি দেখে নিবেন, আমি একদিন এটাকে মাস্টার করেই ছাড়বো, আপনি শুধু আমাকে 3 দিন দেন, আমি 3 দিনের মধ্যে এই জুৎসুকে শিখে ফেলবো। সুনাডে বলে যে পিচ্ছি তুই এটা করতে পারবি না, এটা ইম্পসিবল। কিন্তু নারুতো বলে যে নারুতো যেটা একবার বলে সেটা করেই ছাড়ে। আর তখনই এরা দুজন একটা বাজি লাগায় যে নারুতো 3 দিন না, যদি 1 সপ্তাহের মধ্যে এই জুৎসুটাকে ভালোভাবে করতে পারে তাহলে সুনাডে মেনে নেবে যে নারুতো একদিন হোকাগে হতে পারবে, আর তার সাথে সাথে সুনাডের গলার মধ্যে থাকা নেকলেসটাও নারুতোর হয়ে যাবে। কিন্তু শিজুনে বলে যে লেডি সুনাডে আপনি এটা করতে পারবেন না, এটা শুধু আপনার। নারুতো বলে যে আরে আমার এটা দেওয়া লাগতো না, আমি ইন্টারেস্টেড না, তোমার জিনিস তোমার কাছেই রাখো, আমি বেকার জিনিস দিয়ে কি করবো। তখন জিরায়া বলে যে আরে পাপলু, এই নেকলেসটা ফার্স্ট হোকাগে হাশিরামা সেনজুর, আর এই নেকলেসটা যার কাছে থাকে সে 3-4টা খনির মালিক হয়ে যায় যেগুলো থেকে স্বর্ণরূপা বের করে। আর এটা শোনার পরেই নারুতো নিজের ডিসিশনকে চেঞ্জ করে ফেলে, টাকা টাকা টাকা, আচ্ছা ঠিক আছে এই ব্যাপার, আমি তো এটাকে খুশি খুশি নিয়ে নিব। কিন্তু সুনাডে বলে যে যদি নারুতো 1 সপ্তাহের মধ্যে রাসিঙ্গানকে ঠিকভাবে না শিখতে পারে তাহলে নারুতোকে নিজের হোকাগে হওয়ার স্বপ্নকে ছেড়ে দিতে হবে, যেটা জিরায়া সেন্সে আবার বলে দিয়েছে সেটা সবসময়ের জন্য তার হয়ে যাবে। হ্যাঁ কি আপনি আমার মানিব্যাগ কখন চুরি করলেন? এটা তো আমার পকেটে ছিল, আপনি এটা কখন নিলেন? চোর কোথাকার। শিজুনে লেডি সুনাডের কাছে গিয়ে তাকে এই নেকলেসটাকে বাজি লাগাতে নিষেধ করে, কিন্তু সুনাডের পুরো বিশ্বাস ছিল যে নারুতো কখনোই এই জুৎসুকে শিখতে পারবে না। আর এই সবকিছু বলার পরেই সে সেখান থেকে চলে যায়। এরপরে নারুতো নিজের হোটেল রুমের মধ্যে ঘুমিয়েছিল, তখনই শিজুনে সেখানে চলে আসে আর নারুতোকে বলে যে নারুতো যেন ওই নেকলেসটাকে না নেয়। তবে নারুতো বলে যে আমার তো ওই নেকলেসের দরকার ছিল না, কিন্তু ওই বুড়ো মহিলাই তো আমাকে বলেছে সেটা দিয়ে দিবে, তাকে গিয়ে এই সম্পর্কে বলেন, আমাকে বললে কি লাভ। শিজুনে বলে যে নারুতো তুমি তার কথায় দুঃখ পায় না, সে প্রথমে এরকম ছিল না, সে প্রথমে অনেক দয়ালু এবং হাসি খুশি ছিল আর লিভ ভিলেজের জন্য অনেক কিছু করেছে, কিন্তু ওই দিনের পরে থেকে সে একেবারে পাল্টে গেছে। এরপরে শিজুনে নারুতোকে সুনাডের ব্যাক স্টোরি সম্পর্কে বলতে শুরু করে। অনেক বছর আগে সুনাডের একটা ছোট ভাই ছিল যার নাম ছিল নাওয়াকি, আর ওই দিন ছিল নাওয়াকির জন্মদিন। আর ওই জন্মদিনের উপহার হিসেবে সুনাডে নাওয়াকিকে
ফার্স্ট হোকাগের নেকলেসটা উপহার দেয়। নাবাকি এতে খুশি হয়ে সুনাডেকে জড়িয়ে ধরে আর সুনাডে নাবাকিকে বলে যে নাবাকি সবসময় এটার খেয়াল রাখবে, কারণ হলো এই নেকলেসটা অনেক বেশি মূল্যবান। আর নাবাকি বলে যে হ্যাঁ আপু, আমি এটা সবসময় খেয়াল রাখবো, আমি এই নেকলেস এবং পুরো গ্রামকে সবসময় রক্ষা করব, আর আমিও একদিন গ্র্যান্ডফাদারের মতো একটা হোকাগে হব, কারণ এটাই হলো আমার স্বপ্ন। সুনাডে নাবাকির এই কথা শোনার পরে ওর কপাল থেকে হেডব্যান্ডকে খোলে আর ওর কপালের মধ্যে একটা চুমা দেয়। যাই হোক, পরে আমরা জানতে পারি যে ওই সময় পুরো দুনিয়ার মধ্যে নিনজা ওয়ার চলতা ছিল। আর একদিন সুনাডে খবর পায় যে ওর ছোট ভাই যুদ্ধের সময় শত্রুদের হাতে মারা গেছে। সুনাডে তার লাশকে দেখার জন্য সেখানে চলে আসে। সেখানে জিরায়া এবং অরুচিমারুও ছিল। জিরায়া সুনাডেকে নিষেধ করে যেন সুনাডে তার লাশকে দেখার জন্য না যায়, আর অরুচিমারুও নিষেধ করে যেন সুনাডে না যায়। জিরায়া বলে যে সুনাডে তুমি তাকে চিনতেও পারবে না, আর এই নাও এটা নাবাকির গলার মধ্যে ছিল। তার পরের দিন সুনাডে তার ভাইয়ের কবরের মধ্যে যায় আর ওই নেকলেসকে আবারও নিজেই পরে ফেলে। সুনাডে চিন্তা করে যে নাবাকি ওই দিন যাই বলেছিল সেগুলোর এখন আর কোনো মাইনে নেই, আর ওই যুদ্ধের সময় ভিলেজের অনেকগুলো নিনজা শত্রুদের হাতে মারা যাচ্ছিল, আর এই কারণেই থার্ড হোকাগে একটা মিটিং রাখে। যাই হোক বন্ধুরা, আমরা এই পার্টকে এখানেই শেষ করবো, আর পরের পার্টের মধ্যে আমরা সুনাডে ভার্সেস জিরায়া ভার্সেস অরুচিমারুর ফাইট দেখতে পারবো, যেখানে নারুতো একাই কাবুটোর সাথে ফাইট করবে। এই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা, বাই বাই।